সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? মানে ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। উনি কত নামি, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলা যায়। শিক্ষার মান বাড়ানোর জন্য পাশের হার কমানো হয়নি। আমরা বলছি একটা জিনিস, ন্যূনতম যোগ্যতা ছাড়া পাশ করিয়ে দেয়া বা গ্রেড দিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল। আর রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেয়া হবে। বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। একটা কথা মনে রাখতে হবে, একটা জাদুঘরে কি কি এক্সিবিটেড হবে এটা কিন্তু আপনি যেটাই করুন না কেন শেষ পর্যন্ত এটাই বিতর্ক হবে। ইটস এ মাস্ট, কারণ আমরা প্রত্যেকে তার দেখার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার কি করেছে তার এই 17 বছরে। যেমন সীমান্ত হত্যার কথা বলি, যদি আমরা এভাবে, সীমান্ত হত্যা কি এক্সক্লুসিভলি ওই সরকারের সময়ের ঘটনা? দুদিন আগেও কিন্তু একটা সীমান্ত হত্যা হয়েছে। সীমান্ত হত্যা বাংলাদেশের একটা কন্টিনিউয়াসলি ঘটে যাওয়া একটা ঘটনা, এটা বাংলাদেশের প্রতি। আমরা যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা, তার মাফিয়াতন্ত্র কিভাবে তৈরি করেছেন এবং তাকে আমরা, এটা নিচতলাটা আছে সেটায় সাজানো যে কিভাবে একটা মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তিনি দেশে দেশে কি কি করেছেন। এবং আমরা এখানে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পোর্ট্রেয়াল। আর ওপরের তলায় যেটা আমরা সবাই জানি, আপনারা যারা গেছেন তারা জানেন যে এখানে তাকে কিভাবে বিতাড়িত করা হলো, তাকে কিভাবে পরাজিত করা হলো। সেই বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন এখানে হয়েছে। আমি ভেবেছি এই প্রশ্নটা আজকে অন্তত আমি মাফ পেয়ে যাব, কারণ হচ্ছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নিজে ব্রিফ করেছেন। ওখানে আসলে কি হয়েছে এটা তো আমি যেহেতু ছিলাম না, আমি জানি না, কিন্তু একটা ব্যাপার আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং থেকে সম্ভবত বুঝতে পারি যে বাংলাদেশ খুবই স্ট্রংলি এই ব্যাপারটাকে উপস্থাপন করেছে। এটা শুধুমাত্র এখানে না, বাংলাদেশ যে স্টেটমেন্ট দিয়েছে ওই ঘটনার পর, তাতে এই ব্যাপারটা খুব স্পষ্টভাবে বাংলাদেশ জানিয়েছে যে এই ব্যাপারে আমরা টাফ আছি। যদিও পরবর্তীতে ভারতের যিনি ব্রিফ করেন তিনি এটাকে তাদের সাথে সম্পর্ক নেই বা এই ধরনের একটা কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু এই ঘটনা ঘটতে পারার পেছনে তাদের কোনো না কোনো ফর্ম এন্ডোর্সমেন্ট আছে। এবং আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন এবং আমিও ব্যক্তিগতভাবে এটাকে রিটারেট করতে চাই, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে রিয়াল অ্যালাইনমেন্টের আলাপ আমরা করছি সেটার অনুকূল পরিবেশ ভারতের দিক থেকে আসলে তৈরি করতে হবে। কারণ বাংলাদেশে দীর্ঘকাল যে সমস্যাটা হয়েছে সেটা জনগণের পারসেপশন আছে এবং আমাদের কাছেও কম বেশি তথ্য আছে। আমরা দেখতে পেয়েছি নানা সময়ে ওই সরকারটা এইভাবে অপ্রেসিভ হয়ে উঠতে পেরেছিল, তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল, তার সাথে ভারতের এক ধরনের যোগাযোগের ব্যাপারে জনগণের মধ্যে শক্ত বক্তব্য আছে, সন্দেহ আছে। সুতরাং সেই জায়গা থেকে এবং সেই মানুষটাকে যখন তারা এইভাবে আবার খানিকটা এন্ডোর্স করছেন, মানে আবার একটু যোগ করি, তাকে তো প্রত্যর্পণ করার কথা ছিল, তাকে বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল, বাংলাদেশের সাথে ভারতের চুক্তি আছে, তাকে আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না, তিনি সেখানে বসে মাঝে মাঝে নিজেদের সাথে করছেন। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। সেই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই যাকে আমরা এনে বিচার করতে চাই সেটা না করে তিনি ওখানে বসে এটা করছেন। এই ব্যাপারগুলোকে ভারতের মানে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা টাফ স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এটা তো আমরা যেটা দেখতে পাইনি, আমরা যে ভিজিবল স্টেটমেন্টটা দেখেছি সেটাও অত্যন্ত মানে শক্ত ছিল। আমরা আমাদের এই ব্যাপারটা আমরা কতটা সিরিয়াসলি নেই, আমরা কতটা এই ব্যাপারটাকে এন্ডোর্স করি না সেটা ওখানে ছিল। আর রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে এমন ভাবে করছেন যে গোপন, মানে সবাই সব জানেন, পত্রিকায় সব চলে আসলো, কিন্তু এরকম কথা লিখছেন। কোনো ব্যাপারই নেই। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন, তিনিও ভারতে গেছেন, তিনিও সফর করেছেন। একটা কথা আমি একটু ক্লিয়ার করতে চাই, জনাব ত্রিবেদী হাই কমিশনার কিন্তু তার বক্তব্যে এই কথাটা বলেছেন যে কথাটা আমরা সব সময় বলি যে আমাদের তো প্রতিবেশী পাল্টানো আসলে যাবে না, বন্ধু পাল্টানো যায়। এটা পররাষ্ট্রনীতিতে বলা হয় বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। সো আমাদের তো আসলে এনগেজ করতে হবে
আমাদের নতুন করে আমাদের সম্পর্ক আমি বারবার রিয়ালাইনমেন্টের কথা বলছি, কারণ আগে যেভাবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছে টু সাম পার্টি অর টু সাম পার্সন, স্পেসিফিকলি একজন মানুষের প্রতি তিনি সম্পর্ক করতে চেয়েছেন, সেটা না হয় জনগণের সাথে হতে হবে। এবং ভারতের অন্তত বক্তব্যে আমরা এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সাথে সম্পর্কের কথা বলছেন। সুতরাং সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা একটা স্বাধীন, সার্বভৌম, আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ওই যে বললাম, দুটো স্বাধীন সার্বভৌম দেশ আলাপ করছে, এভাবে এটা হতে হবে। সো ওইটুকু এনশিওর হলে আমাদের করতেই হবে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি সবসময় উত্তর দিতে দিতে, সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? আপনি কি জবাবটা দিন তো। মানে ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনো অ্যালাইন্ড থাকেন। সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে। ডোন্ট কেয়ার উনি কত নামি, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আমি আবারও বলছি, এনিবডি কেউ আছেন, উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য, এবং উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে। উনি আসবেন এবং ওনার নিরাপত্তার মাধ্যমে উনি ফেস করবেন ওনার যা যা অভিযোগ আছে, এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না। এই প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মানে যে মানুষটা স্টিল হাসিনার সাথে অ্যালাইন্ড হয়ে কথা বলে, সেগুলো বলবে, উই ডোন্ট কেয়ার। এটা শুধু সে না, সে তো আর হাসিনার চেয়ে বড় অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না, এটা না ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবচেয়ে বিভৎস অপরাধীটাও তার নাগরিক অধিকার যা যা পাওয়া, সাংবিধানিক অধিকার যা যা পাওয়া, সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক, তারা পাবেন, এটা ফর শিওর। আমাদের একটু বুঝতে হবে, দুদক কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান, এটা সাংবিধানিক না। এটা সাংবিধানিক না। আমাদের কতগুলো সাংবিধানিক কমিশন আছে, নির্বাচন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক একটা কমিশন, কিন্তু এটাও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করে, আইনের মাধ্যমে তৈরি, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো করে কাজ করে। নতুন আমাদের এখন কমিশন নেই, কমিশনটা তৈরি হবে, এবং আমি মানে এখানে সরকার থামিয়ে দেওয়ার আসলে কিছু থাকবে না। কমিশন স্বাধীনভাবে কাজ করবে, এবং আমরা এটুকু বলতে চাই যে সরকারের পক্ষ থেকে সরকার চায় দুদক এমনভাবে তৈরি হোক এবং দুদক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। আমি আগেও একদিন বলেছি, দুদক শুধু আগের সরকার বা অন্য সময় কি হয়েছে আমরা সেটাও এক্সপেক্ট করি না। দুদক এই সরকারের সময়ও কেউ কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়ছে কিনা সেই ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন, সেটা আমরা আশা করি। সুতরাং যত মামলা হচ্ছে বা যা যা হচ্ছে, আমরা আশা করি ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যে দুদক গঠিত হতে যাচ্ছে। সেই দুদক নিশ্চয়ই তারা তাদের স্বাধীনভাবে এই কাজগুলো তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবে। শিক্ষার মান বাড়ানোর জন্য পাশের হার কমানো হয়নি। আমরা বলছি একটা জিনিস, ন্যূনতম যোগ্যতা ছাড়া পাশ করিয়ে দেয়া বা গ্রেড দিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল। মাননীয় শিক্ষামন্ত্রী তার বক্তব্যে এটা জানিয়েছেন। এগুলো প্রত্যেকটা মাফিয়াদের টুল, যে আমি মানুষকে, মানে বাংলাদেশের 2 লাখ মানুষ বাচ্চা, বা তো কখনো 2 লাখের বেশি বাচ্চা এ প্লাস পেয়েছে, মেক পিপল হ্যাপি, কিন্তু এতে তো সংকট তৈরি হয়েছে। আপনি কি দেখেন নাই? আপনি এখন সার্চ করলে রিপোর্ট পাবেন, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় পাস মার্কই পায় না 2 GPA 5 পাওয়ার পর। সো মান বাড়ানোর জন্য, আমাদের মানটা যে জায়গায় আছে আমরা সেটা আসলে দেখতে চাই। মান বাড়ানোর জন্য তো অন্য সব কাজ আছে, আমাদের টিচারদের ট্রেনিং থেকে শুরু করে কারিকুলাম, কিন্তু এই প্রবণতাও দিনের শেষে শিশুদেরকে এক অর্থে মান বাড়াতে সাহায্য করবে, কারণ তারা মনে করবে আমাকে আমার পাস, আমার গ্রেড অর্জন করে নিতে হবে। সো ওই কারণে ব্যাপারটা দীর্ঘদিন কিন্তু এই ব্যাপারে একটা মারাত্মক রকম খারাপ পরিস্থিতি চলছে। আমি আবারও বলে শেষ করছি, এটা আপনাদের অনেকে প্রাইভেট প্রতিষ্ঠানেও, সাংবাদিকদের কথা বলছি, নিপীড়িত হয়েছেন, নানান রকম
অনিয়মের শিকার হয়েছেন, কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আপনাদের যে যে অন্যায় বা অবিচার আপনাদের উপরে হয়েছে সেগুলো যদি আইনগত ব্যবস্থা নেওয়া যায়, আপনারা সেগুলো যদি নেন, সেগুলো সবচেয়ে ভালো অপশন হবে। এখন সেই নিপীড়ন বা অন্যায়ের শিকার হওয়ার পরে এখন ওই প্রতিষ্ঠানগুলোতে আসলে আই রিপিট, ওগুলো বেসরকারি প্রতিষ্ঠান, ওগুলোর ব্যাপারে সরকারের আসলে খুব বেশি কাজ করার স্কোপ নেই। সরকার যেটা পারে সেটা হচ্ছে আগে যা যা হয়েছিল সেই ব্যাপারে যদি আপনারা কোনো আইনগত অবস্থান নিতে যান, সেই ব্যাপারে আপনাদের কোনো সাহায্য বা পাশে থাকার চেষ্টা করতে পারে।